সেনাবাহিনীর শীর্ষ কিছু অতি গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে রাজনীতিতে তোলপাড়। এক কথায় যদি বলি, তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তায় তারেক রহমান ক্ষমতায় এসেছে। এখন ভারতপন্থীদের ধীরে ধীরে সামনে আনছেন এবং এর অনিবার্য ফল হচ্ছে, যারা ভারতের উপর এভাবে বিশ্বাস রাখে বা আস্থা রাখে, সে যদি আওয়ামী লীগ না হয় তাহলে ভারত তাকে একদম ক্ষমতা থেকে নামিয়ে দিবে। মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ভারত জিয়াউর রহমানকে হত্যা করেছিল। তো এখন তারেক রহমান এই ভারতের ষড়যন্ত্রে এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হতে পারেন। তারেক রহমান আগুন নিয়ে খেলছেন। তারেক রহমান একদিকে ইউনূস সরকারের প্রত্যক্ষ সহায়তায় ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছেন, ইউনূস সরকারের সাথেও ধীরে ধীরে বেইমানি শুরু করেছেন, আবার ভারতকে খুশি করছেন। মানে সবকিছু এলোমেলো করে ফেলেছেন। এর ফল অত্যন্ত খারাপ। 13 বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। ভারতের প্ল্যান এরকমই যে বিএনপিকে ক্ষমতায় আনা হবে, তারপরে বিএনপিকে নানানভাবে ব্যর্থ করে দেওয়া হবে, বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ হবে, তারপরে গণঅভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করবে। এই জন্যই মূলত বিএনপি ক্ষমতায় এনেছে। তো এবারকার যারা ক্ষমতায় এসেছে বা আসতো, জামাত আসলো, তাদের জন্য ইট ওয়াজ ভেরি রিস্ক। আমি অনেকবার আগে বলেছি। তো দর্শক, এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারেক রহমান, ভারতের কথা মতো চলতে হচ্ছে। সেনাবাহিনীতে রদবদল ভারতের কথা মতো চলারই প্রতিফলন। এটা সুস্পষ্টভাবে ভারতপন্থীদেরকে অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন এবং ভারত বিরোধীদের, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা ইউনূসের আমলে যারা ইউনূসকে ভারতের বলয় থেকে বা আওয়ামী বলয় থেকে, এটা অনিবার্য, এটা খুব স্বাভাবিক যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে আমাদের 5 আগস্ট বিপ্লব হয়েছিল, সেই বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে একটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে সহায়তা করবে, এটা একদম স্বাভাবিক। তো এই কাজে যারা ইউনূসকে হেল্প করেছিলেন তাদেরকে কার্যত ডাম্পিং স্টেশনে পাঠানো হচ্ছে, মানে ধৈর্য বানিয়ে দেওয়া হচ্ছে। আর ভারতে যারা এতদিন ট্রেনিং প্রাপ্ত ছিল ডিপ্লোম্যাটিক দায়িত্ব পালনের নামে, তাদেরকে এনে এখন অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। খুব নিকট ভবিষ্যতে সম্ভবত আর 1.5 বছরের মধ্যে পররাষ্ট্র সেনাবাহিনী প্রধান বানাবেন কাকে, এটা আজকে ঠিক করা হয়েছে। এবং এই যে খবর, আমি বিস্তারিত আসছি, যে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, এই রদবদল হয়েছে এবং কাছাকাছি সময়ে ভারতের বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মানে এটা কিন্তু বোঝা যায় যে কিভাবে কি হয়েছে। তো দর্শক, এই রদবদলের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতা এসেছে। এখন আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, এটা তো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা বিএনপিও স্বীকার করে, যার ফলে আওয়ামী লীগের অফিস খুলতে দিচ্ছে বিএনপি সরকার এবং আওয়ামী লীগের নেতারা রাতের আধারে মন্ত্রীদের কাছে ফুল নিয়ে যাচ্ছে, এই খবরও কিন্তু এসছে। এবং আওয়ামী লীগের হাইকমান্ড তাদের সব পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কিছু বলবা না। কেন বলবা না? যে ডিল হয়েছে। এখন কি মনে করেন, জাস্ট তারেক রহমান কিংবা গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির কিছু নেতার বৈঠক হয়েছে, এদিকে ডিল হয়েছে না? এই ডিলটা হয়েছে মূলত ভারতের মাধ্যমে। আওয়ামী লীগ কম চালাক না, বিএনপি বলবে আর তাতে বিএনপিকে ভোট দিয়ে দিবে, আওয়ামী লীগ এত সরল না। ভারত বলেছে যে বিএনপিকে ভোট দাও, ও বিএনপিকে লাথি দিয়ে কিভাবে সরাতে হয় আমি দেখবো, ভোট দিয়ে ক্ষমতা আনো, তারপরে বোঝা যাবে। ভারত বলেছে বলে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছে যে তোমরা ধানের শীষে ভোট দাও এবং না ভোট দিয়ে আসো। সেই ভোটেই বিএনপি কিন্তু সরকার গঠন করতে পেরেছে, নইলে পারত না। এখন এই যে ভারতের মধ্যস্থতা ডিল হয়েছে, তার প্রমাণ দেখতে পাচ্ছি যে ভারতপন্থীদের সামনে আছে। মনে রাখবেন যে জিয়াউর রহমানের রক্ত যে তারেক রহমানের শরীরে, ভারত তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে না, তাকে সরিয়ে দিতে চাইবে। তারেক রহমানের পাশে আছি আমরা এক্ষেত্রে। তিনি ভুল করছেন। দেখেন, এখানে তারেক রহমানকে আমি গালি দিব না কিংবা সমালোচনা করবো না, কারণ তারেক রহমান এখানে অসহায় এবং নিরুপায়। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, কি মনে করেন এটা কি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়ে তারপরে বানিয়েছেন? এত বড় স্পর্শকতার একটা বিষয় না। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী, এটা কোন অদৃশ্য শক্তি এখানে বসিয়ে দিয়েছে, যে ক্ষেত্রে তারেক রহমানও নিরুপায়। ঠিক তদ্রুপ সেনাবাহিনীর শীর্ষ পদে যে রদবদল, বাংলাদেশ পন্থীদের সরিয়ে দেয়া এবং ওয়াকারুজ্জামানের উপরে শেষ পর্যন্ত আস্থা রাখা, আর ওয়াকারুজ্জামানকে কিন্তু শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে, এটা আপনারা সবাই জানেন।
এবং বিক্রম মিস্ত্রির সাথে ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছিল, যেটা গোপন মিটিং, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ইউনুসকে না জানিয়ে এই মিটিং হয়েছিল। এবং ভারতের সেনাপ্রধান কয়েকবার স্পষ্ট বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। এমনকি শেখ হাসিনাকে যে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের অনেক নেতাদের ক্যান্টনমেন্টে রেখে তারপরে নিরাপদে দেশ ত্যাগ করতে সহায়তা করেছে, যেমন আরাফাত, হাসান মাহমুদ ইত্যাদি, এরা কিন্তু ক্যান্টনমেন্টে আটক ছিল কার্যত। পরে এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে যেতে সহায়তা করেছে। সেই সেনাপ্রধানের উপরই পূর্ণ আস্থা রাখলেন তারেক রহমান। এটা কি তারেক রহমান রেখেছেন না রাখতে বাধ্য হয়েছেন? না, ওই পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কোনো অদৃশ্য শক্তির চাপে দিতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে, এটাও সেম এরকমই ঘটেছে। এবং এখানে আরো অনেক বিষয় আছে, আরো ব্যাপক জটিলতা, মানে সবকিছু মাখিয়ে ফেলার মতো একটা অবস্থা। নৈতিকভাবে ক্ষমতায় না এসে দেশ চালাতে গেলে এরকম বিপদেই পড়তে হয়। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, সেই জেনারেল কামরুল, তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনী থেকে ডাম্পিং স্টেশন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর খলিলুর রহমান হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই দুইজনে কিন্তু একসাথে কিছু কাজ করবেন, এটা তারেক রহমানও বুঝতে পারবেন না তারা একসাথে কি করেন। আর জেনারেল কামরুলের মতো একজন সৎ এবং যোগ্য অফিসারকে এভাবে ডাম্পিং করা হলো, এটা তিনি ভালোভাবে নেবেন না। তো খলিলুর রহমান এবং এই কামরুল মিলে কি করে, এটাও তারেক রহমান এটা ভুগতে হবে তার ডেফিনেটলি। আর ভারতপন্থী যাদেরকে এখানে বসিয়েছেন, জনগণ এটা স্পষ্ট খোলামেলা আলোচনা করছে, এর মানে তাদের ভারতের কথাই চলতে হবে। আর ভারতের প্ল্যান তো বললাম যে 1.5 বছরের মাথায় তারেক রহমানকে ফেলে দিয়ে ক্ষমতাচ্যুত করে তারপরে একটা মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করা। এই রিপ্লেস দুইভাবে হতে পারে, সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করা হতে পারে, অথবা জামাতকে ক্ষমতা এনে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো হতে পারে। আর যে 1.5 বছরের মধ্যে বিএনপির পতন হলে সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, অতএব বিএনপির বিরোধী দল হওয়ার মতো সম্ভাবনা চান্স থাকবে না, এমনকি নির্বাচন করতে পারে কিনা এটাও একটা প্রশ্ন। আর আওয়ামী লীগ একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতা নিশ্চিত। আর জামাত ওভারঅল জামাত ক্ষমতা আসলেও কতদূর টিকতে পারে এটাও কোশ্চেন। ভারতের এগুলো হচ্ছে সব ধারণা, এভাবে কিন্তু চলছে। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানীয় পদগুলিতে রদবদল হয়েছে। সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এটা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি 8 ডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এটা সুস্পষ্টভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে শাস্তি। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তাকে প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুশফিকুর রহমানকে। তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এই যে যাদেরকে সামনে আনা হচ্ছে এরা কিন্তু প্রো ইন্ডিয়ান, এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেছে এরকম একজনকে এনে জেনারেল পদে, মেজর জেনারেল পদে সম্ভবত প্রমোশন দেওয়া হয়েছে। এটা আবার এখানে আসেনি, ভবিষ্যতে তাকেও সামনে আনা হচ্ছে। তা আগের সেই গুম খুনের যে সেনাবাহিনী ছিল ওই পথে সম্ভবত ফিরে গেছে। তো বিএনপির কপালে বিপদ আছে।